বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি অন্যতম রম্যরচনা। এই পাঠ্যাংশটি শুরু করার পূর্বে প্রবন্ধ বিড়াল সম্পর্কে তোমাদের একটু সম্যক ধারণা দিয়ে দেই, যাতে এই প্রবন্ধটি পড়তে বা বুঝতে তোমাদের সুবিধা হয়। প্রথমেই জানিয়ে রাখি, বিড়াল এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের রচিত কমলাকান্ত দপ্তর নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটিতে কমলাকান্ত ও বিড়াল এই দুটি চরিত্রের কথাবার্তার মধ্য দিয়ে লেখক গভীর দর্শনের কথা বলেছেন। বিড়াল চরিত্রকে লেখক দরিদ্র, বঞ্চিত ও শোষিত সমাজের প্রতিনিধি বা প্রতীক হিসাবে সৃষ্টি করে দরিদ্রদের কী কী প্রতিবন্ধকতা রয়েছে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর ধনী সমাজের প্রতীক হলেন কমলাকান্ত, এবং ধনীদের কী কী বিলাসিতা রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। এই দুজনের অর্থাৎ এই দুটি চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে আমাদের বর্তমান সমাজের যে তিক্ত চিত্র সে বিষয় কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রবন্ধটিতে। শুরু করছি আজকের ক্লাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল। আমি শয়নগৃহে চারপেয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। আমি বলতে এখানে কমলাকান্তকে বোঝানো হয়েছে। তিনি তার গৃহে চারপেয় বলতে চেয়ার জাতীয় কিছুর উপর বসে হাতে হুকা নিয়ে, হুকা বলতে সেই সময়কালে তামাক বা মাদকদ্রব্য সেবন করার কোনো বস্তু, সেটা হাতে তিনি ঝিমাইতেছিলেন। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। তারপরে তার চোখে হঠাৎ পড়ল যে ক্ষুদ্র আলো জ্বলছে এবং দেওয়ালের উপর যে প্রেতবৎ ছায়া সেটা নাচ করছে। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আহার অর্থাৎ রান্নাবান্না এখনও তার হয়নি। সেই কারণেই হাতে হুকা নিয়ে নিমিলিত লোচনে অর্থাৎ ঘুমাচ্ছন্নভাবে চোখ বন্ধ করে তিনি মনে মনে ভাবছিল। কি ভাবছিল? আমি যদি নেপোলিয়ন হইতাম। এই নেপোলিয়ন কে? এই নেপোলিয়ন ছিল 19 শতকে ফরাসি একজন বিখ্যাত সম্রাট এবং তৎকালীন সময়ে ইউরোপে এক শক্তিধারী সম্রাট রূপে পরিচিত ছিল। তবে ওয়াটারল জিতিতে পারিতাম কি না? ওয়াটারল একটা যুদ্ধ। এই যুদ্ধের প্রতিপক্ষ ছিল নেপোলিয়ন এবং ওয়েলিংটন, আর ওয়াটারল বেলজিয়ামের একটি জায়গার নাম। তাই এই জায়গা অনুসারে এই যুদ্ধের নাম হয় ওয়াটারল। এই যুদ্ধে বঙ্কিমচন্দ্র জিততে পারত কি না যদি নেপোলিয়নের পরিবর্তে তিনি থাকতেন? এই প্রশ্নটা তিনি নিজে করেছেন। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করতে আসিয়াছে। তারপর ঘুমাচ্ছন্ন ভাবে কমলাকান্ত ভাবল যে হয়তো সেই ওয়েলিংটন, যিনি নেপোলিয়নের প্রতিপক্ষ ছিলেন, তিনি হয়তো বিড়াল সেজে আমার কাছে আফিং ভিক্ষা নেওয়ার জন্য এসেছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয় ইতিপূর্বে যথাচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। এই ডিউককে? আসলে এই ডিউক আর ওয়েলিংটন দুজন একই ব্যক্তি। তাই কমলাকান্ত বলছে যে আমার মনটাকে কঠিন বা পাষাণ করে প্রথমেই বলে দেব যে ডিউক মশাই, আপনি যে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আপনাকে যথাচিত মানে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল, আর এখন আপনাকে অতিরিক্ত পুরস্কার আমি কখনোই দিতে পারবো না, আপনি চাইলেও না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, ম্যাও। কমলাকান্ত বলেছে যে লোভ ভালো, কিন্তু অপরিমিত লোভ সেটা ক্ষতিকারক, কখনোই ভালো হতে পারে না। তারপর ডিউক আবার বলছে, ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। এবার তিনি ঘুমাচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে এসে
বুঝতে পারল যে এই ম্যাও শব্দটা করছে এটা আসলে সেই নেপোলিয়নের প্রতিপক্ষ ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার বলতে এখানে বিড়ালকে বোঝানো হয়েছে। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলর মাঠে ভূজ্য রচনায় ব্যস্ত, অত দেখি নাই। অর্থাৎ কমলাকান্ত তিনি যে দুধ খায়, অর্থাৎ প্রসন্ন গোয়ালেনি তার জন্য যে দুধটা এনে রেখেছিল সেই দুধটা এই বিড়াল একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। অন্যদিকে তিনি ঘুমাচ্ছন্ন পরিবেশে ওয়াটারলু যুদ্ধের কথা ভেবে ভেবে নেপোলিয়ন হয়ে তিনি ওয়াটারলয়ের বা ওয়েলিংটনের বিরুদ্ধে কিন্তু সৈন্য সাজাতে ব্যস্ত ছিল। আর এই সুযোগে এই বিড়াল কিন্তু সেই দুধ কিন্তু খেয়ে নিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছে ম্যাও। শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। অর্থাৎ বিড়াল সেই দুধ সেবন করে তৃপ্ত হয়েছে এবং তৃপ্ত হয়ে কমলাকান্তকে বলছে যে হ্যাঁ আমি তোমার দুধ খেয়েছি, এবার বলো কি। বলি কি, আমি তো ঠিক করতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়া শূন্য। কমলাকান্ত চিন্তা করলো যে এখন আমি কি বলবো। আসলে এই যে দুধ সেটা আমার বাপের সম্পত্তিও নয়, আবার এই যে বিড়াল তারও কিন্তু সম্পত্তি নয়, দুধটা মঙ্গলার। মঙ্গলা বলতে এখানে কমলাকান্তদের যে গাভী ছিল বা গরু ছিল সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। আর সেটা দুইয়েছে গে প্রসন্ন, প্রসন্ন গোয়ালেনি। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটা প্রথা যে আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অতএব যেহেতু কারো সম্পত্তি নয় এই দুধটুকু, সেহেতু রাগারাগি করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু চিরাগত বলতে যে রীতিটা বা যে নিয়মটা বংশ পরায়ণপর চলে আসে সেটাকেই চিরাচরিত একটা রীতি বলে। সেই রীতিতে বলা হয়েছে যে বিড়াল যদি দুধ খায় তাহলে তোমাকে সেই বিড়ালকে মারতে যেতে হবে, এটাই নিয়ম। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। অতএব এই যে চিরাচরিত মানুষের নিয়ম, দুধ খেলে বিড়ালকে মারার জন্য ছুটতে হবে, এই নিয়ম আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কখনোই অবমাননা করতে পারবো না। এখানে কুলাঙ্গার বলতে কুলের যে খারাপ ছেলে সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ সেই কাজটা কমলাকান্ত হতে পারবে না, অর্থাৎ কুলাঙ্গার কিন্তু তিনি হতে পারবে না। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। আবার কবির মনে এইটুকু সংশয় হয়েছে যে আমি যদি এই বিড়ালকে মারার জন্য না ছুটি তাহলে হয়তো এই বিড়াল তাদের যে স্বজাতি আছে সেই স্বজাতির কাছে গিয়ে গল্প বলবে যে ভাই আমি এক জায়গায় দুধ খেয়ে আসলাম, মালিক আমাকে কিচ্ছু বলল না। তখন সেই স্বজাতির মধ্যে আমাকে নিয়ে উপহাস করা হবে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামিয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। অর্থাৎ পুরুষের ন্যায় আচরণ মানে বিড়াল দুধ খেয়েছে, অতএব বিড়ালকে আমার মারতে হবে। সেটা স্থির করে হাতে যে হুকাটা ছিল সেটা নামিয়ে ভঙ্গ যষ্টি অর্থাৎ ভাঙা একটা লাঠি, যষ্টি বলতে একটা লাঠি বোঝানো হয়েছে, সেই লাঠি নিয়ে বিড়ালকে মারার উদ্দেশ্যে ধাবত অর্থাৎ ছুটল আমাদেরকে কমলাকান্ত। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।
মার্জারি অর্থাৎ বিড়ালটা আসলে কমলাকান্তকে বেশ ভালোভাবেই চিনতো যে আমি দুধ খেয়েছি তো কী হয়েছে, আমাকে জীবনেও মারবে না। তাই কোনো রকম ভয় পাওয়ার লক্ষণই তার মধ্যে কিন্তু প্রকাশ পেল না। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারলাম। অর্থাৎ এই ম্যাও শব্দটা, এই শব্দটা যে একটা প্রশ্ন, সেটা কমলাকান্ত বুঝতে পেরে তার যে লাঠি সেটা পরিত্যাগ করে পুনরায় তার চেয়ারে এসে বসল এবং বসার সঙ্গে সঙ্গেই তার দিব্যকর্ণ প্রাপ্ত হলো। দিব্যকর্ণ বলতে এখানে অলৌকিক কর্ণ। এই অলৌকিক কর্ণের দ্বারা বিড়ালের যে ম্যাও শব্দ হচ্ছে সেই শব্দের অর্থও তিনি কিন্তু বুঝতে পারছে এবং এই বোঝার ফলে বিড়াল কি কি প্রশ্ন বা কথোপকথন হয়েছে তার নিচের প্যারায় বা নিচের স্তবকে আমরা আলোচনা করব। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইবে না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? অর্থাৎ এই সমস্ত প্রশ্ন কমলাকান্তকে বিড়ালটি করেছে যে তুমি হুকা হাতে সঠিকভাবে বিচার করো যে এই সংসারে যে সম্পদগুলো আছে, ক্ষীর, সর, মাছ, মাংস, এই সমস্তর প্রতি তোমাদের যেরকম অধিকার আমাদেরও ঠিক সেই রকমই অধিকার আছে। শুধুমাত্র তোমরা মানুষ, আমরা বিড়াল, এর বেশি তো আর পার্থক্য নয়। তাহলে কেন লাঠি নিয়ে এরকম মারামারি হবে? তোমাদের ক্ষুদ পিপাসা বলতে যে ক্ষুধা পিপাসা আছে সেটা আমাদেরও আছে। তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। অর্থাৎ কমলাকান্তকে বিড়াল বলছে যে আমরা খেলেই তোমরা আমাদের লাঠি নিয়ে মারতে আসো। এটা কিন্তু আমি কোনো প্রকারেই বা অনেক অনুসন্ধান করেও এর উত্তর কিন্তু আমি পাইনি। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তখন বিড়াল বলছে যে চতুষ্পদী বলতে বিড়াল, যে এই বিড়ালের কাছ থেকে তোমরা কিছু উপদেশ শোনো। তাছাড়া এই বিড়ালের উপদেশ ছাড়া তোমাদের জ্ঞানের উন্নতি বা জ্ঞানভাণ্ডার বৃদ্ধির কোনো সম্ভাবনাই কিন্তু বিড়াল এখানে দেখছে না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটা বুঝতে পারিয়াছ। অর্থাৎ বিড়াল বলছে যে তোমাদের বিদ্যালয়ে যে পঠন পাঠন হয়, সেখানে যে শিক্ষাটা দেওয়া হয়, সেই শিক্ষার দ্বারা তোমরা অন্তত এই কথাটা বুঝেছ। কোন কথাটা? তার নিচে স্তবকে আমরা আলোচনা করব। যে দেখো, শয্যাশয়ী মনুষ্য ধর্ম কি? এই প্রশ্নটা বিড়াল কমলাকান্তকে বলেছে। আবার বিড়াল নিজের প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছে, পরোপকারী পরম ধর্ম। অর্থাৎ পরের উপকার করলেই পরম ধর্ম কিন্তু হয়। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ বিড়াল কমলাকান্তকে বোঝাচ্ছে যে এই যে দুধ তুমি রেখেছিলে এখানে, সেটা পান করে আমি পরিতৃপ্ত বা খুবই তৃপ্ত হয়েছি। অতএব আমি কিন্তু উপকৃত হয়েছি। অর্থাৎ তোমার রাখা দুধে পরের কিন্তু উপকার হয়েছে। আর সেই উপকারটা করতে কে সাহায্য করেছে? স্বয়ং আমি, অর্থাৎ বিড়াল। অর্থাৎ উপকার, অর্থাৎ পরের উপকার করে তুমি যে ধর্ম সঞ্চারটা করলে তার মূলভূত কারণ কিন্তু আমি তোমার ধর্ম সহায়। অর্থাৎ তোমার যে পরোপকার নামক ধর্ম,
সেই ধর্মটা করতে আমি সাহায্য করেছি। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাতকড়িয়া চোর হইয়াছি? তারপর বিড়াল কিন্তু নিজের সম্পর্কে নিজের সাফাই কিন্তু কমলাকান্তকে শোনাচ্ছে যে আসলে আমি যে চোর, এটা কিন্তু আমি জন্ম থেকে চোর না, বা নিজের ইচ্ছা থেকে কিন্তু চোর হয়নি। খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। অর্থাৎ আমাদের সমাজে কিছু কিছু ধার্মিক ব্যক্তি আছে যে যারা ধর্মকে সামনে রেখে কোটি কোটি লাখ লাখ টাকার ব্যবসা করে যাচ্ছে। তারা কিন্তু চোরের থেকেও বেশি অধার্মিক। এই কারণেই, কারণ চোররা চুরি করে নিজেদের খিদের যন্ত্রণা মেটানোর জন্য, কিন্তু এই সমস্ত ধার্মিক ব্যক্তিরা কিন্তু খিদে নয়, লোভ লালসার মধ্যে পড়ে এই ধর্মকে নিয়ে ব্যবসা করে। অতএব তারা কিন্তু মহাপাপী। যাই হোক, তাহাদের চুরি করবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না। অর্থাৎ যাদের আছে, এখানে তাহাদের বলতে আমাদের বর্তমান সমাজে যারা ধনী শ্রেণীর লোক তাদের কথা বলা হয়েছে, যে তাদের যদি থাকে, তিনবেলা তিন মুঠো যদি খেতে পায়, আরাম আয়েস যদি পায়, শুধু শুধু তারা কেন চুরি করতে যাবে? কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অর্থাৎ বিড়ালের বিরাট একটা যুক্তি যে সেই সমস্ত লোক ইনকাম করে ঠিকই, কিন্তু যতটুকু প্রয়োজন তার বেশি ইনকাম করেও তারা কি করে? ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় করে রাখে। আচ্ছা বাবা, তোরা ইনকাম করেছিস, ভালো মন্দ খাচ্ছিস, খা, কিন্তু যতটুকু সঞ্চয় করেছিস সেই সঞ্চয়টুকু থেকে যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে, যারা দরিদ্র আছে, তাদেরকে যদি ঠিকমতো বা তিনবেলা যদি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারতো, বা এই সমস্ত ক্ষুধার্ত গরিব বিড়ালদের যদি খেতে দিত, তাহলে এই সমস্ত বিড়ালরা কিন্তু কখনোই চুরি করতো না। অর্থাৎ অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। কৃপণ ধনী বলতে সেই সমস্ত সমাজের মানুষকে বোঝানো হচ্ছে যে তারা হয়তো এক জন্মেও খেয়ে ফোরাতে পারবে না, তা সত্ত্বেও কিন্তু হয়তো তাদের দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের টাকা পর্যন্ত কিন্তু গুছিয়ে রাখে। আর গুছিয়ে রাখার কারণেই যে সমস্ত দরিদ্র লোক, তারা কিন্তু ঠিকমতো ইনকাম করতেও পারে না, আবার ভালো মন্দ খেতেও পারে না। আর সেই কারণেই এই সমস্ত বিড়াল জাতীয় বা বিড়ালদের মতো দরিদ্র লোক, তারা কিন্তু চুরি কর্ম করতে বাধ্য হয়। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। অর্থাৎ বিড়াল কিন্তু এটাই বোঝাতে চেয়েছে যে চোর যদি দোষ করে থাকে, তাহলে সেই সমস্ত কৃপণ ধনীরা, যাদের যতটুকু প্রয়োজন তা সত্ত্বেও তার থেকে বেশি বেশি সঞ্চয় করছে, তারা চোরের অপেক্ষাও শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? এই প্রশ্নটা কিন্তু কমলাকান্তকে বিড়াল করেছে, যে চোরের যদি দণ্ড হয়, ঠিক আছে, সে ভালো কথা, আমি মেনে নিচ্ছি, কিন্তু যারা কৃপণ, যাদের জন্য সাধারণ দরিদ্র মানুষরা চুরি করতে বাধ্য হচ্ছে, সেই সমস্ত ধনী কৃপণ লোকদের কেন শাস্তি হবে না? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। সত্যি একটা আফসোসের জায়গা বিড়ালের এখানে, যে মাছ মাংসের হাড় ভাত তোমরা খাচ্ছ, বেশ ভালো কথা, কিন্তু কাটাকুটো যে অবশিষ্ট জিনিসগুলো আছে, সেগুলো যদি তোমরা বিড়ালের সামনে দিতে, তাহলে হয়তো বিড়ালকে এইভাবে চুরি কাজ বা চুরি কর্মে লিপ্ত হতে হতো না। আমাদের বড় বড় বিভিন্ন বৈবাহিক অনুষ্ঠানে আমরা দেখি যে সেখানে কিন্তু বিরাট আয়োজন, এবার সেই সমস্ত আয়োজনেও কিন্তু প্রচুর নষ্ট হচ্ছে খাবার, ভালো ভালো খাবার। এবার সেই সমস্ত খাবারগুলো ডাস্টবিনে যদি না ফেলে, সেই সমস্ত এলাকার চারপাশের দরিদ্র যারা ঠিক করে খেতে পায় না, তাদেরকে যদি দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো এই সমস্যাটা বা এই যে ধনী এবং গরিবদের
যে একটা বৈষম্য সেটা হয়তো থাকতো না, বা চুরি বা ডাকাতি এই সমস্ত শ্রেণীরও কিন্তু উদ্ভব হতো না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? অর্থাৎ গরিব শ্রেণীর প্রতিনিধিত্ব করছে বিড়াল, সেই বিড়াল কিন্তু ধনী শ্রেণীর প্রতিনিধিত্ব কমলাকান্তকে বলছে যে তোমরা তো মাংস, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছু খেয়ে তোমাদের একেবারে পেট ভরা, আর আমরা তো দুবেলা ঠিকমতো খেতেও পাই না। তা আমাদের যে খিদের যন্ত্রণা সেটা তোমরা কি করে জানবে? সত্যি জানাটা একটা দুষ্কর ব্যাপার। হায়, দরিদ্রর জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? তারপর কমলাকান্তকে বিড়াল প্রশ্ন করেছে যে আমাদের মতো যে এই যে গরিব, আমরা যে দুবেলা দুমুঠো খেতে পাই না, আমাদের এই সাহায্য করলে তোমাদের কি কোনো অগৌরব আছে? যে তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে সমাজে তোমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলো মিশে যাবে, এরকম তো কিছু নয়। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। সেই কারণে বিড়াল নিজেই বলছে যে আসলে আমাদের মতো দরিদ্রের সাহায্য করাটা একটা লজ্জাজনক বিষয়, যে এই দেখো দরিদ্রদের সাহায্য করছে, একটা লজ্জাজনক বিষয়। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয়নি সেও একটা বড় রাজা। ফাপড়ে পড়লে রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে? অর্থাৎ এই লাইনটির অর্থ দাঁড়াচ্ছে এটাই, আমাদের সমাজে একটু খেয়াল করবে কিছু মধ্যবিত্ত শ্রেণীর লোক যারা কোনোদিন কোনো অন্ধ খোরা তাদেরকে ভিক্ষা পর্যন্ত দেয়নি, মুষ্টি ভিক্ষা বলতে ভিক্ষা, কোনো রকম কানা করি পয়সাটা সে কিচ্ছু দেয়নি, সেই সমস্ত লোকরা তোমরা খেয়াল করবে যে বড় রাজা বা সমাজে যারা একটু উঁচু শ্রেণীর লোক তারা যদি কোনো বিপদে পড়ে দেখবে যে তাদেরকে সাহায্য করার জন্য আঁকিপুকি করা শুরু করবে, যে আমি যদি ওনাকে একটু সাহায্য করতে পারতাম তাহলে খুব ভালো হতো। অথচ তার বাড়ির পাশে বা তার বাড়ির আশপাশে যে সমস্ত দরিদ্র লোক খেতে পায় না তাদেরকে কোনো দিন ডেকে দুটো পয়সা হাতে বা কোনো কিছু খেতে দেয়নি। সেই সমস্ত লোক আমাদের সমাজে কিন্তু আছে। ঠিক আছে, যে কোথায় ইউক্রেনে যুদ্ধ হচ্ছে অথচ বাড়ি না ঘুমিয়ে না খেয়ে তিনি স্বপ্ন দেখছে যে ইউক্রেনের মানুষদেরকে যদি আমি সাহায্য করতে পারতাম। আরে বাবা, তোর বাড়ির আশপাশেই তো অনেক লোক আছে যারা দরিদ্র, খেতে পায় না, তাদেরকে তুই সাহায্য কর, তোর যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে সাহায্য কর। কিন্তু তা করবে না। কোথায় বড় রাজা, কোথায় বড় দেশে কোনো যুদ্ধ হলে তখন কি করবে? ওই সমস্ত দুশ্চিন্তায় সেও কিন্তু রাত জেগে জেগে ঘুমাবে না যে আমি যদি একটু সাহায্য করতে পারতাম। তো এই তো হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি। তাই বলছে যে তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে? সেই কারণে কিন্তু বিড়াল বলছে যে এই যে ছোট লোক বা দরিদ্র লোকদের সাহায্য করবে এটা একটা ন্যাক্কারজনক ব্যাপার বা ঘৃণাসম ব্যাপার যে গরিব লোকদের সাহায্য করা হচ্ছে। সেই জন্য বিড়াল নিজেই এই সমস্ত কথাগুলো কিন্তু কমলাকান্তকে শোনাচ্ছে। তারপর দেখো দেখো যদি অমোক শিরোমণি কি অমোক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন করেছে কমলাকান্তকে, যে শিরোমণি বলতে সমাজে যারা উচ্চ শ্রেণীতে যাদের নাম ডাক যশ ধন আছে সেই সমস্ত ন্যায়লঙ্কার বা শিরোমণি যদি এসে এই দুধটা আমার বদলে সে যদি খেত তাহলে কি তুমি তাকে লাঠি নিয়ে তাড়িয়ে ধরতে? মোটেই তাড়াতে না। কিন্তু তাহলে কি করতে? বরং জোর হাত করিয়া বলিতে আরেকটু কি আনিয়া দিব? তবে আমার বেলায় লাঠি কেন? যে তাদের তুমি বেশ জামাই আদর করে খাওয়াবা আর আমি দুধ খেলে লাঠি নিয়ে আসবে। তুমি বলবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। সত্যি তাই, বিড়ালের উক্তিগুলো কিন্তু আমাদের বর্তমান সমাজ দর্শন বা সমাজ ভাবনাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দারিদ্র্যের ক্ষুধা কেহ বোঝে না। একটা বাস্তবিক লাইন কিন্তু বঙ্কিমচন্দ্র এখানে উল্লেখ করেছে, যে বাস্তবিকই তাই। তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি দেখো যে যাদের একটু সম্পত্তি বা যাদের একটু প্রতিপত্তি আছে
তাদের মাথায় সবাই কিন্তু তেল ঢালতে যায়, কিন্তু যারা গরিব দিন আনে দিন খায় তাদের কিন্তু সাহায্য বা তাদের সঙ্গে কথাবার্তাও তারা বলে না, এড়িয়ে চলার চেষ্টা করে যে যদি সে আমার কাছ থেকে সাহায্য চায়। এরকমই কিন্তু হয়। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি, এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি। বিড়াল কিন্তু ধনী শ্রেণীদের উদ্দেশ্যে এই কথাটা বলেছে যে যে লোকটা খেতে চায় না তাহাকে বা তাহার হাতে পায়ে ধরে তোমরা কিন্তু আদর করো, আর যে লোকটা খেতে চায় সে যদি কোনো কারণে খায় তাহলে তাহাকে চোর যাচ্ছে তাই হাবাতে অনেক কিছু বলা বলি করে তাদেরকে কিন্তু মারতে আসো। কিন্তু দেখো আমাদিগের দশা, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। কথার মধ্য দিয়ে বিড়াল তার দুঃখের কথা কমলাকান্তকে বলছে যে সারা দিন আমরা প্রাচীরে প্রাচীরে উঠানে উঠানে যদি ম্যাও ম্যাও করে মরে যাই তবুও কেউ আমাদের এক টুকরো মাছের কাটা খাওয়ার জন্য দেবে না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদরে বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ে স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ের লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। এই লাইনটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত বিড়ালরা গৃহ অর্থাৎ গৃহের যদি পোষা বিড়াল হয় এবং কোনো বৃদ্ধ লোকের কাছে যদি তার স্ত্রী কিংবা তার ভাইয়ের মতো হয়, কিংবা কোনো মূর্খ ধনীর কাছে দাবা খেলার মতো কোনো বিড়াল যদি হয়, এই সমস্ত ক্রাইটেরিয়া বা এই সমস্ত লক্ষণ যদি কোনো বিড়ালের থাকে তাহলে তাদের জীবন সুখের, তাদের চেহারাও সুন্দর, তাদের গায়ের লোমও খুব সুন্দর। এত সুন্দর হওয়ার কারণেই সেই সমস্ত মার্জার অর্থাৎ বিড়ালকে দেখে কোনো কোনো বিড়াল আবার কবি হয়ে পড়ে, অর্থাৎ তাদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের ছটা এতটুকুই লাবণ্যময় হয়ে ওঠে। আর আমাদিগের দশা দেখো, আহার অভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনীত, দাঁত বাহির হইয়াছে, জিহবা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহার অভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও। অর্থাৎ আমাদের পরিস্থিতিটা একবার খেয়াল করো, এখানে আমরা বলতে বিড়াল কিন্তু দরিদ্র মানুষদের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ এই সমস্ত মানুষ বা এই সমস্ত বিড়ালদের পরিস্থিতি কেমন, খেতে না পেয়ে তাদের উদর অর্থাৎ পেট কী হয়েছে, পিঠের সঙ্গে কিন্তু ঠেকে গেছে। আর অস্থি পরিদৃশ্যমান, অস্থি মানে বুকের হাড়গুলো গোনা যাচ্ছে এবং তাদের যে দাঁত সেটা কিন্তু বেরিয়ে এসছে, জিহ্বা ঝুলে গেছে। আর অবিরত আহার অর্থাৎ খেতে নেই পারে ম্যাও ম্যাও করে কানের কাছে কিন্তু ডেকে যাচ্ছে। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে। অর্থাৎ এখানে একটু বর্ণবৈষম্যের কথা কিন্তু তুলে ধরেছে যে আমরা কালো চামড়ার বলে আমাদেরকে কখনো ঘৃণা করো না। এই সমাজে তোমরা যে সম্পত্তি বা ধন ভোগ করছো সেই সমস্ত ধন অর্থাৎ মাছ মাংস বিলাসিতা এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদেরও অধিকার আছে। খাইতে দাও নহিলে চুরি করিব। অর্থাৎ একেবারে কমলাকান্তকে সরাসরি চ্যালেঞ্জ করছে বিড়াল যে খেতে দাও, না হলে কিন্তু চুরি করব। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? অর্থাৎ আমাদের যে এই যে কালো চামড়া আমরা এবং আমরা খুব রোগা, ঠিক আছে, আমাদের অনবরত ক্ষুধার্ত ম্যাও ম্যাও ডাক, এই সমস্ত জিনিসগুলো দেখে তোমাদের হৃদয়ে কি একটা বড় দুঃখ হয় না? তারপর একগুচ্ছ প্রশ্ন কমলাকান্তকে বিড়াল করেছে। চোরের দণ্ড নাই কেন? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী,
কেননা আফিংখোর। তুমিও কি দেখতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? এই প্রশ্নটা কিন্তু বিড়াল কমলাকান্তকে করেছে, অর্থাৎ ধনী শ্রেণীর উদ্দেশ্যে গরিব শ্রেণীর প্রশ্ন, যে একজন ধনী ব্যক্তি সে 500 লোকের আহার্য কী কারণে সংগ্রহ করে বা মজুত করে রাখবে। সেটা যদি তিনি না করতো তাহলে কিন্তু এই সমাজে এত দারিদ্রতা, এত হাহাকার কিন্তু থাকতো না। অতএব চোরেরা চুরি করলে দোষ, আর এই সমস্ত ধনী ব্যক্তিরা যারা সম্পদ মজুত করে রাখছে তাদের কোনো শাস্তি হবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। কমলাকান্ত, তুমি একজন দূরদর্শী ব্যক্তি, তুমি কি এটাও দেখতে পাও না? তারপরে বলছে, যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দেবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই। যে সত্যি তাই, এই পৃথিবীতে সবাই কিন্তু বাঁচার জন্য, সব কিছু দেখার জন্য এসছে, কেউ কিন্তু মরে যাওয়ার জন্য আসেনি। সবাই চায় যে আমিও অনেক দিন বাঁচি, 100 বছর বাঁচি, অনেক কিছু দেখি। কেউ কিন্তু না খেয়ে মরে যাওয়ার জন্য এখানে আসে নাই। তাই বলছে যে যে সমস্ত লোক ধনসম্পত্তি গোছাচ্ছে তারা খাক, ইনকাম করছে খাক, বেশ ভালো কথা, কিন্তু খাওয়ার পরেও যে সমস্ত জিনিসগুলো নষ্ট হচ্ছে বা রয়ে যাচ্ছে, পড়ে আছে, সেই সমস্ত জিনিসগুলো কেন এই সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষদের দেবে না? আর যার কারণেই তো এই সমস্ত দরিদ্র লোকরা সেই সমস্ত ধনী লোকদের বাড়িতে গিয়ে চুরি করবে। এটাই স্বাভাবিক, কেননা কেউই কিন্তু এই পৃথিবীতে মরে যাওয়ার জন্য আসেনি। তারপরের প্যারা পড়ব আমরা। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত। অর্থাৎ এই সমস্ত কথা শুনে কমলাকান্ত আর সহ্য করতে পারছে না, তাই বিড়াল পণ্ডিতকে বলছে যে এবার একটু থামো থামো, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। কমলাকান্ত দুটি কথা বলেছে, একটা হচ্ছে সোশিয়ালিস্ট, একটা বলেছে সমাজ বিশৃঙ্খলার মূল। সোশিয়ালিস্টিক কথাটি সোশ্যালিজম, অর্থাৎ সমাজবাদ। সমাজবাদ বলতে আমরা বুঝি যে আমাদের সমাজে যে সমস্ত ধনসম্পত্তিগুলো আছে সেখানে কোনো রকম মালিকানাধীন বা সে সম্পদের কোনো রকম মালিক থাকবে না। যে সম্পদ হবে সে সম্পদের ভোগ করা বা সে সম্পদের প্রতি অধিকার জাতি ধর্ম নির্বিশেষ সবারই সমান থাকবে। অর্থাৎ এখানে যে সাম্যবাদ সেই কথাটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বড়লোকরা যে ভালো মন্দ খাবে আর যারা গরিব লোক তারা দুমুঠো খেতেই পারবে না, এরকম যেন না হয়। প্রত্যেকেই যেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে এবং সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এখানেই সোশ্যালিস্টিক কথাটার অর্থ কিন্তু এটাই বুঝিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র বলেছে যেটা সমাজ বিশৃঙ্খলার মূল। তাহলে এটা কেন সমাজ বিশৃঙ্খলার মূল সেটা দেখো, বলা হয়েছে তার পরের লাইনগুলোতে। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না। দেখো, এই কথাটির মধ্য দিয়ে বোঝাচ্ছে যে সমাজে কেন বিশৃঙ্খলা হবে। আমি মানছি যে এই সমাজে সমস্ত ধনরত্ন সম্পত্তি আছে, সবার সমান অধিকার। তাহলে কিন্তু একটু খেয়াল করবে যে তোমাদের আশপাশের লোক যারা আছে তারা কিন্তু কেউই কাজ করবে না। তারা ভাবছে যে কাজ করে কি হবে, আমি তো এমনি এই সমস্ত সম্পত্তির মালিক। অর্থাৎ যে লোকটা দেখবে যে বেশি কষ্ট করছে, বেশি পরিশ্রম করছে, সে লোকটা যদি নির্বিঘ্নে সেই সঞ্চিত অর্থ বা সেই সঞ্চিত খাবার যদি চোর বা ডাকাতের ভয়ে যদি খেতেই না পারে, তাহলে সে তো আর কাজই করবে না। সে তো সমস্ত কিছু কাজ পরিত্যাগ করে ঘরে বসে যাবে। তখন কিন্তু সমাজের উন্নতি হওয়া সম্ভব হবে না, সমাজে কিন্তু বিশৃঙ্খলা এসে যাবে। আমি মনে করছি যে তুমি টাকা পয়সা প্রচুর ইনকাম করেছো কষ্ট করে, কিন্তু গায়ে রক্ত জল করে একটা দালান দিয়েছো। এবার দালান দেওয়ার পর কি হলো, কয়েকদিন পরে কিছু লোক বা ডাকাত এসে বলল যে ভাই তুমি দালান দিয়েছো, বেশ ভালো কথা, এই দালানের প্রতি আমারও যেরকম অধিকার তোমারও সেরকম অধিকার। তাহলে কি হলো,
যে লোকটা কোনো রকম কাজ করতো না, বাউন্ডুলে গড়ে করে ঘুরে বেড়াতো, সে লোককে এখন সেই দালানের মালিক হয়ে যাবে? এই যে সাম্যবাদ বা সমাজ দর্শন, এটা কিন্তু সমাজের বিশৃঙ্খলা দাঁড়াবে বা সমাজে কিন্তু অনাচারের সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ জোর যার মুল্লুক তার হয়ে যাবে। এবার বলছে বঙ্কিম বলছে, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইলে তা আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাইয়া বলিলাম, অর্থাৎ কমলাকান্ত তাকে বুঝাইয়া বলিল, সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। এই কথাটির অর্থ হচ্ছে যে দেখো, তোমার পাড়ায় অর্থাৎ তুমি যে স্থানে বসবাস করো সেই জায়গায় যদি 5 জনই যদি চাকরিজীবী বা 5 জনই যদি ভালো ইনকাম করে, সেই পাড়াটার কিন্তু আলাদা কালচার বা সংস্কৃতি বা শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকেই কিন্তু সেই পাড়াটা উন্নত হবে। এইভাবে কোনো গ্রামে যদি শিক্ষিত সংখ্যা বা চাকরিজীবী বা কর্মজীবী লোক হয়, তাহলে দেখবে সেই গ্রামেরও গেট আপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু একটা পরিবার, একটা পাড়া এবং একটা গ্রাম বা শহরের কোনো একটা স্থান, এইভাবেই কিন্তু সেই সমস্ত জায়গার কালচারগুলো এইভাবে ডেভেলপ কিন্তু হয়। অর্থাৎ বলছে যে ধন বৃদ্ধি না হলেই কখনো সমাজের উন্নতি কিন্তু সম্ভব নয়। বিড়াল রাগ করিয়া বলিলেন যে, আমি যদি খাইতে না পারিলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? হ্যাঁ, এ কথাটাও ফেলে দেওয়ার মতো কথা নয় যে এই বিল্ডিং হচ্ছে, এই মনে করো ভালো রাস্তা হচ্ছে, ট্রেন লাইন হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে এমন কিছু দরিদ্র লোক আছে যে যারা দুমুঠো খেতেই পায় না। আর বাবা বেঁচেই যদি না থাকে, না খেয়ে যদি মারা যায়, তাহলে সমাজের এত উন্নতি দিয়ে সেই সমস্ত গরিব লোকদের সত্যিই কোনো কাজে দেবে না। তারপরে বলছে, বিড়ালকে বোঝানো দায় হইল। অর্থাৎ কমলাকান্ত এবার কিন্তু এক প্রকার হেরে যাচ্ছে, বিড়ালকে বোঝাতে পারছে না। তিনি যুক্তি দিচ্ছে যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না। অর্থাৎ যে বিচার করেন বা যে নিয়ম তৈরি করেন সে এক প্রকার সমস্ত কিছুই জানেন, এবার তাকে বোঝানোটা সত্যি টাফ ব্যাপার। এই মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বোঝার পক্ষে ইহারও অধিকার আছে। অতএব ইহার উপর না রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। কমলাকান্ত এখানে যুক্তি খাড়া করেছে যে দরিদ্রদের হয়তো কোনো প্রয়োজন নেই, কিন্তু সমাজ উন্নতির জন্য বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ধনসম্পত্তি ইনকাম বা সঞ্চয় করাটা প্রয়োজন। অতএব যে সমস্ত ব্যক্তিরা মনে করো কোনো কাজ না করেই সমাজের ধন সম্পত্তি ভোগ করবে, সেই সমস্ত লোকদের অর্থাৎ সেই সমস্ত চোরদের অবশ্যই দণ্ডবিধান বা শাস্তি হওয়া উচিত। মার্জারি মহাশয় বললেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই। বেশ ভালো কথা, কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। খুবই একটা যুক্তিপূর্ণ কথা কিন্তু বিড়াল এখানে বলেছে, যে আসলে চোরের বিচার করছে সেই বিচারক আগে 3 দিন না খেয়ে থাকতে হবে, এবং তার মনে যদি চুরি করে না খাওয়ার ইচ্ছা হয় তবে কিন্তু সেই ক্ষুধার্ত চোরকে কিন্তু শাস্তি দেবে। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। এটা একটা গুরুত্বপূর্ণ যুক্তি কিন্তু বিড়াল দিয়েছে, যে তুমি যে আমাকে লাঠি নিয়ে মারতে আসছো, আগে তুমি 3 দিন না খেয়ে থাকো, তারপরে দেখবে যে তুমিও নসিরাম বাবু বলতে এখানে যে রান্নাঘর বা রান্নাঘরের মালিক, ঠিক আছে, রান্নাবান্না করে সেই নসিরাম বাবুর ভান্ডার ঘরেও কিন্তু তুমি চুরি করতে যাবে এবং তার হাতে কিন্তু মার খাবে। আর এটা যদি না হয় তাহলে তুমি আমাকে মারো, ধরো, যা করো, তুমি খুশি করো, আমি কিচ্ছু মনে করব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে।
এখানে কমলাকান্ত তাই করলো। যখন তর্কে বিড়ালের সঙ্গে পেরে উঠল না, তখন তিনিও বিজ্ঞলোকের মতো উপদেশ দিচ্ছে। কী উপদেশ? আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, অর্থাৎ তুমি যে সমস্ত কথাগুলো বলছো সমস্ত অনৈতিক কথা, ইহা আন্দোলনেও পাপ আছে। অর্থাৎ এই নিয়ে যদি তুমি লোকজন গুছিয়ে আন্দোলন করো তাহলেও কিন্তু পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্ম আচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে আমি তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। এখানে নিউম্যান এবং পার্কার বলতে বোঝানো হয়েছে, এখানে নিউম্যান বলতে ইংল্যান্ডের একজন ক্যাথলিক ধর্মগুরুর কথা বলা হয়েছে, এবং পার্কার যিনি আমেরিকার একজন ধর্মতত্ত্ববিদ ছিলেন। এই দুজনের গ্রন্থ কি করবে? বিড়ালকে তাদের যে ধর্মগ্রন্থ, ধর্মীয় বিষয়ে লেখা সে বই দান করতে পারে। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। অর্থাৎ কমলাকান্ত 3টি বইয়ের সাজেস্ট করেছে। একটা হচ্ছে নিউম্যান, পার্কার আর কমলাকান্তের দপ্তর। এই 3টে বইয়ের কথা কিন্তু বিড়ালকে দান করতে বা পড়তে বলার কথা বলেছেন। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দেবে বলিয়াছে। জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব। কমলাকান্ত বিড়ালকে বলছে যে এখন তুমি তোমার নিজের জায়গায় যাও, আর কালকে প্রসন্ন গোয়ালিনী অর্থাৎ যিনি গরুর দুধ দোয়ায় তিনি ছানা দেবে বলেছে। এবার জলযোগ বলতে সকলের জল খাবারের সময় যদি তুমি আসো তাহলে কিন্তু দুজন সেই যে ছানা দুজন ভাগ করে খাবো। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, বরং খোদায় যদি নিতান্তই অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দিব। এবং আজকে কমলাকান্ত বিড়ালকে অনুরোধ করছে যে আজকে আর কারো হাড়ি ভেঙো না, যদি নিতান্তই খুবই খিদে পায় তাহলে পুনরায় আমার কাছে আবার এসো, তাহলে অর্থাৎ সর্ষের দানা সমান আফিং আছে, সেটা আমি তোমাকে দেব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। তারপর বিড়াল বলছে যে আফিং ও নেশা টেশা আমি করি না, ওটা আমার প্রয়োজন নেই, তবে হাড়ি ভাঙা যে কথাটা বললে সেটা আমি বিবেচনা করে দেখতে পারি যে যদি আমার খিদে পায় তো হাড়ি ভাঙবো, আর যদি না হয় তাহলে আমি হাড়ি কেন ভাঙবো না। এই জন্য বলেছে যে ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হলো। এই সমস্ত কথোপকথনের পর সেই বিড়ালটি কমলাকান্তের কাছ থেকে বিদায় নিল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। অর্থাৎ কমলাকান্ত ভাবল যে এই যে বিড়াল অর্থাৎ চোর স্বরূপ বিড়াল, যে পতিত অর্থাৎ সমাজ থেকে যারা বিচ্ছিন্ন, এই সমস্ত দরিদ্র বিড়াল শ্রেণীর লোক যারা আছে তাদেরকে সুবুদ্ধি দিয়ে পুনরায় তাকে কি করলাম, সমাজে ফিরিয়ে আনলাম বা আলোর পথে ফিরিয়ে আনলাম। এই কথাটা কমলাকান্ত নিজেকে ভাবিয়ে বেশ আশ্বস্ত বা স্বস্তি বা আনন্দ পাচ্ছে, এবং সেটা ভেবেই কিন্তু পুনরায় কমলাকান্ত তার যে শয্যা ছিল অর্থাৎ চেয়ার সেখানে কিন্তু বসে পড়ল। তো এই ছিল বিড়াল প্রবন্ধটি, খুবই একটা মজাদার প্রবন্ধ। তোমরা আশা করি এই প্রবন্ধটির বিষয়বস্তু বুঝতে পেরেছো। দেখো, যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।